ভোটের প্রচারে একদিকে আজ সুপার স্যাটারডে, অন্যদিকে এসএসসি মামলার তদন্তে ফের পার্থ চট্টোপাধ্যায়ের বাড়িতে ইডি পৌঁছে যায়। একেবারে কেন্দ্রীয় বাহিনী নিয়ে হাজির হয় এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় তার নাকতলার বাড়িতে আজ ইডি পৌঁছে যায়। 3টি গাড়িতে করে পার্থ চট্টোপাধ্যায়ের বাড়িতে ইডি আধিকারিকরা যান, প্রায় 5 ঘন্টা সেখানে থাকেন। কেন্দ্রীয় বাহিনীকে সঙ্গে নিয়ে কিন্তু ইডি আধিকারিকরা তারা তল্লাশি করছেন পার্থ চট্টোপাধ্যায় নাকতলার এই বাড়িতে। তুমি জানো যে নাকতলার এই বাড়ি থেকেই 2022 সালের 23শে জুলাই পার্থ চট্টোপাধ্যায়কে দীর্ঘক্ষণ 24 ঘন্টা ধরে জিজ্ঞাসাবাদ করার পরবর্তীকালে 2022 সালে 23শে জুলাই পার্থ চট্টোপাধ্যায়কে নাকতলার এই বাড়ি থেকে গ্রেপ্তার করা হয় এবং তার পাশাপাশি পার্থ চট্টোপাধ্যায়ের বান্ধবী অর্পিতা মুখোপাধ্যায় তার বাড়িতেও তল্লাশি, এবং সেই তল্লাশিতে কোটি কোটি টাকা উদ্ধারের ঘটনা সেটা ঘটে সেই নিয়োগ দুর্নীতিতে। এবং পার্থ চট্টোপাধ্যায়কে এর আগে গ্রেপ্তার করা হয়েছিল, সেটা হচ্ছে প্রাথমিক নিয়োগ দুর্নীতি মামলায়। এবং সেই প্রাথমিক নিয়োগ দুর্নীতি মামলায় পার্থ চট্টোপাধ্যায়ের গ্রেপ্তার, তার বান্ধবীকে গ্রেপ্তার, তাদের বান্ধবীর বাড়িতে কোটি কোটি টাকা উদ্ধারের ঘটনা সেটা কিন্তু ঘটেছিল। এবং এর পরবর্তীকালে এবারে এসএসসির যে নিয়োগ দুর্নীতি মামলা, সেই এসএসসি নিয়োগ দুর্নীতি মামলাতেও পার্থ চট্টোপাধ্যায়ের বিরুদ্ধে কিন্তু ইডির আধিকারিকরা বেশ কিছু তথ্য প্রমাণ তারা পান। এবং এই এসএসসি নিয়োগ দুর্নীতি মামলাতেই পার্থ চট্টোপাধ্যায় প্রাক্তন শিক্ষামন্ত্রী ছিলেন, পার্থ চট্টোপাধ্যায় তাকে কিন্তু তলব করা হয়েছিল। এবং সেই এসএসসি নিয়োগ দুর্নীতি মামলাতেই আজকে ইডির আধিকারিকরা পার্থ চট্টোপাধ্যায় নাকতলার যে বাড়িতে ইডির আধিকারিকরা এসে পৌঁছেছেন, গোটা বাড়ি কেন্দ্রীয় বাহিনী দিয়ে ঘিরে ফেলা হয়েছে। 2022 সালে 23শে জুলাই প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় গ্রেপ্তার করা হয়েছিল এবং তার পরবর্তীকালে তিনি দীর্ঘদিন জেলবন্দি থাকার পরে কয়েক মাস আগে তিনি কিন্তু একবারে জামিনে ছাড়া পান। জামিনে ছাড়া পাওয়ার পরবর্তীকালে কিন্তু পার্থ চট্টোপাধ্যায়কে আবারও কিন্তু তলব করা হয়েছিল, সেটা হচ্ছে এসএসসি নিয়োগ দুর্নীতি মামলায়। এবং পার্থ চট্টোপাধ্যায়কে তলব করা হয়, তার কাছ থেকে একাডেমি জানতে চাওয়া হয়েছিল। আজকে ইডির অফিসিয়ালসরা তারা 3টি গাড়িতে করে, একেবারে নাকতলার ছবিটা দেখাবো, পরপর ইডির যে গাড়ি, সেই গাড়িগুলো বাইরে বর্তমানে দাঁড়িয়ে রয়েছে। পরপর 3টি গাড়িতে করে এবং বেশ কয়েকটি গাড়িতে করে কেন্দ্রীয় বাহিনীকে সঙ্গে নিয়ে তারা আজকে কিন্তু পার্থ চট্টোপাধ্যায়ের বাড়ির উদ্দেশ্যে আসেন। এবং আসার পর পার্থ চট্টোপাধ্যায়ের এই যে নাকতলার বাড়ি, যে বাড়িতে পার্থ চট্টোপাধ্যায় উপস্থিত রয়েছেন, এবং সেই বাড়িতেই কিন্তু কেন্দ্রীয় বাহিনীকে সঙ্গে নিয়ে একেবারে ইডির অফিসার্সরা তারা এসছেন। এবং বাড়ির সে সামনের দিকে নয়, একেবারে দীপ্তেন্দুকে দেখাতে পারো পিছন দিকে ছবিটা দেখতে পাচ্ছ, সেখানেও কিন্তু কেন্দ্রীয় বাহিনী গোটা বাড়ির যে চারপাশ, অর্থাৎ বাড়ির চারপাশ সম্পূর্ণভাবে ঘিরে ফেলেছেন। তারা ঘিরে ফেলেই সারিবদ্ধভাবে বাড়ির চারপাশে একেবারে ঘিরে ফেলেই তল্লাশি অভিযান, সেই তল্লাশি অভিযান করা হচ্ছে। প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়ের বিরুদ্ধে একের পর এক বিষয় কিন্তু প্রমাণ এর আগেও দেওয়া হয়েছিল আদালতে। এবং সেক্ষেত্রে বলা হয়েছিল পার্থ চট্টোপাধ্যায় সম্পর্কিত বিষয়, যে পার্থ চট্টোপাধ্যায় নিয়োগ দুর্নীতির মাস্টার মাইন্ড বলেছিল কেন্দ্রীয় এজেন্সি। এবং পরপর আমরা দেখেছিলাম পার্থ চট্টোপাধ্যায়ের বিরুদ্ধে একের পর এক বিস্ফোরক তথ্য এর আগে কিন্তু ইডি, সিবিআই তারা তুলে ধরেছিল। এবং আবারও পার্থ চট্টোপাধ্যায় বাড়িতে কিন্তু ইডির আধিকারিকরা পার্থ চট্টোপাধ্যায়ের বিরুদ্ধে এসএসসি নিয়োগ দুর্নীতি মামলার যে তদন্ত ইডি নেয়, সেই তদন্তে কিন্তু পার্থ চট্টোপাধ্যায়ের নাম উঠে আসে। এবং সেক্ষেত্রে তারা মনে করছে এই মানি লন্ডারিং, এসএসসি নিয়োগ দুর্নীতিতেও কিন্তু যে টাকা একেবারে চলে গেছে, দুর্নীতি হয়েছে, সেই টাকা একেবারে যে শুধুমাত্র যে লিকুইড মানি তা নয়, একেবারে সেক্ষেত্রে বিভিন্ন শেল কোম্পানি খুলে, ভুয়ো কোম্পানি খুলে সেই টাকা বিনিয়োগ করা হয়েছে। এক্ষেত্রে কিন্তু ইডি মনে করছে যে গোটাটার পিছনে যে আর্থিক যে তছরূপ, আর্থিক যে মানি লন্ডারিং, এইটা কিন্তু পিএমএলএ অ্যাক্টের মধ্যে পড়ে বলে তারা মনে করছেন। তদন্ত অনেকদিন ধরেই চলছে, মাথাকে ধরুক। পার্থ তো চুনোপুটি, সব খেয়েছে হাওয়াই চুটি। পার্থ টাকা তুলে তো মুখ্যমন্ত্রীকে দিয়েছে, ওনাকে ধরছেন না কেন? কি ভয়, কেন ধরছেন না? অনেকবারই গেছে, ও যাতায়াত করতে করতে ওদের গা শোয়া হয়ে গেছে। যার দোকান কাটা তার কি লজ্জা আছে নাকি? 2022 সালের 23শে জুলাই পার্থ চট্টোপাধ্যায়কে গ্রেপ্তার করা হয়। তার বান্ধবী অর্পিতা মুখোপাধ্যায়ের বাড়ি থেকে 50 কোটি টাকা নগদ এবং সোনার গয়না উদ্ধার করা হয়েছিল। আর এই কিছু মাস আগে, গত বছরের নভেম্বরে পার্থ চট্টোপাধ্যায় জামিনে মুক্ত হন। আবার তার বাড়িতে ইডি পৌঁছে যাচ্ছে। আর শুভেন্দু অধিকারী তিনি কি বলছেন, যে মাথাকে ধরুন, পার্থ চট্টোপাধ্যায় তো চুনোপুটি। এখান থেকেই তো দীপঙ্করদার প্রশ্নটা ওঠে, এই যে সমস্ত রকম দুর্নীতির তদন্ত, সেই তদন্ত তো কেন্দ্রীয় এজেন্সি করছে, কিন্তু কোথাও গিয়ে সেই মাথা পর্যন্ত এখনো পৌঁছানো যাচ্ছে না কেন? আর এখানেই তৃণমূলের অভিযোগ সবটাই আপনাদের প্রতিহিংসার কোনো বিষয় নয়। কারণ আপনারা জানেন যে আগে যে পার্থ চট্টোপাধ্যায় সাজা হয়েছে, তার মূল বিষয় ছিল হচ্ছে গিয়ে সেটা প্রাইমারি ক্ষেত্রে
নিয়োগের দুর্নীতি। আজ যে তদন্তের জন্য গেছে আপনাদের খবর এবং সেই খবরের মধ্যে আমরা জানতে পাচ্ছি সেটা হচ্ছে এসএসসির তদন্তের ক্ষেত্রে। দেখুন, এসএসসির তদন্ত 11-12 যে নিয়োগ প্রক্রিয়া, সেই 11-12 নিয়োগ প্রক্রিয়ার ক্ষেত্রে প্রতিটা বিষয়ে সেটা দুর্নীতি হয়েছে বলে মুখ্যমন্ত্রী তিনি সুপার নিউমরিক পোস্ট তৈরি করার জন্য মন্ত্রিসভার বৈঠক বসিয়েছিলেন এবং সেই মন্ত্রিসভার বৈঠকের সভাপতিত্ব মুখ্যমন্ত্রী নিজেই করেছিলেন। সুতরাং তিনি জানেন যে ওই দুর্নীতির মাধ্যমে চাকরির টেন্ডার দেখে বিক্রি করেছে। তৃণমূলের সিপিএমের আমলে যেখানে চিরকুট দিয়ে চাকরি হতো, সেখানে তৃণমূলের আমলে টেন্ডার দিয়ে চাকরি বিক্রি হয়েছে এবং সেই চাকরি বিক্রিত হওয়ার জন্য সেই যারা যে কথাগুলো বলছেন, আমি বলছি ইডিও বলেছিল যে পার্থ চট্টোপাধ্যায় এই দুর্নীতির মাস্টারমাইন্ড, কিন্তু প্রায় তো 4 বছর জেলে ছিলেন পার্থ চট্টোপাধ্যায়। শুনুন, কোথাও কোনো কিছুই তো তদন্ত সামনে আসে না। প্রাইমারি কেসের জন্য জেলে ছিলেন কি যে এসএসসির ক্ষেত্রে নয়, দুটোকে ঘুলিয়ে দিচ্ছেন আপনারা। দুটোকে ঘুলিয়ে দেওয়ার চেষ্টা করলে হবে না। এসএসসির ক্ষেত্রে তদন্ত শুরু হয়েছে, যারা আগে গ্রেপ্তার হয়েছে তার সাথে তার মানি লন্ডারিং যে বিষয়গুলো, টাকাগুলো এসছে, টাকাগুলো শুধু টাকাগুলো নয়, সেই টাকাগুলো বেনামি কোম্পানির ক্ষেত্রে করে তাকে সেই টাকা খাটানো হয়েছে। এগুলোর ক্ষেত্রেই তদন্তের জন্য আজকে ইডি গেছে এবং নিশ্চয়ই আমাদের বক্তব্য যে পার্থ হাওয়াই একদম পার্থ চুনোপুটি হাওয়াই চুটিকে ধরা দরকার। আমরা ভারতীয় জনতা পার্টি মনে করি ইডিকে দ্রুত ব্যবস্থা গ্রহণ করা উচিত। আপনি যে বক্তব্যটা এতক্ষণ ধরে রাখলেন, এই প্রশ্নটা আমার আপনার দিকে অবশ্যই রয়েছে যে এই সব তথ্য কি আপনাকে শুভেন্দু অধিকারী বলে দিয়েছেন? আসলে কি জানেন তো, যখন পার্থ চট্টোপাধ্যায় একটা দৃশ্য দেখানো হচ্ছিল তার পরবর্তীতে না আমাদের কথাটা হচ্ছে যে শুভেন্দু অধিকারী থেকে শুরু করে আপনাদের যে বিভিন্ন নেতারা রয়েছে তাদের কাছে তো ইডি সিবিআই যায় না। আর শুনুন, আপনি যে বিষয় নিয়ে কথা বলছেন, গত 4 বছর ধরে কি আপনাদের ইডি এবং সিবিআই ঘুমাচ্ছিল? ইলেকশন আসার আগে তখন হঠাৎ করে ঘুম থেকে উঠে গেছে নাকি কোনো এনার্জি বক্তব্য শুনে নিয়ে আসবো আপনার কাছে? আমাদের কথা এইটাই হয়ে গেছে আপনাদের অসুবিধা, জানেন তো, যখন কেউ বলতে চায় সেই কথাটা বলতে দেবেন না আপনারা, বাস্তব তথ্যটা তো সহ্য করতে পারেন না। আমাদের কথাটা হচ্ছে গত 4 বছর ধরে আপনাদের ইডি এবং সিবিআই কি ঘুমাচ্ছিল? তার পরবর্তীতে হঠাৎ করে যখন ইলেকশন আসে তখন আপনাদের মনে পড়ে যে ইডি সিবিআই এবং যা আপনাদের এখন তো ইলেকশন কমিশন, প্রত্যেকটা ক্ষেত্রে তাদেরকে সামনে পেশ করে তার পরবর্তীতে মানুষজনদেরকে টুপি পরাবেন এবং প্রত্যেকটা ক্ষেত্রে আমরা দেখেছি এই দৃশ্য কিন্তু নতুন কিছু নয়, বরাবরই আমরা দেখে এসেছি যে কিভাবে ইডি সিবিআই এবং তাদেরকে ব্যবহার করা হয়েছে। কিন্তু আজকে সেই ইডি এবং সিবিআই এর কাছে আমাদের একটা প্রশ্ন রয়েছে। সত্যি তো যেই কথাগুলো আপনারা বলেন এনারা নাকি এই নিয়ে অভিযুক্ত, তারা নাকি তাই নিয়ে অভিযুক্ত, তাহলে সেই গোটা বিষয়টা এতগুলো কেস তাদের হাতে রয়েছে, কেন তারা ঠিকমতো তদন্ত করতে পারছে না? এই প্রশ্নটা তো যে কোনো সাধারণ জনগণ সবাই করবে, সেটার উত্তর আপনারা এখানে বসে দিন। সেটার উত্তরের ব্যাপারে আপনারা মৌনব্রত পালন করেন, কারণ আমি এটাকে একটা পলিটিক্যাল ট্যাকটিক হিসেবে আমি একটা কথা ব্যবহার আপনাকে জিজ্ঞেস করছি। দাদা, আপনি অধ্যাপক তো? আপনি পড়ান তো খুব সম্ভবত? কোন সাল থেকে অধ্যাপনা করছেন কলেজে? 2000 সাল থেকে। ভাই তুমি বলো না, তোমারটা বলো, আমারটা জানতে না, তুমি পাওনি কেন সেটা বলো। আচ্ছা, এক সেকেন্ড। তোমার বলিনি তো মাঝখানে। বোঝা গেল বামফ্রন্টের আমলে উনি শিক্ষকতার চাকরি পেয়েছেন। এবার আমারও মনে হচ্ছে কিছু চাকরি বোধহয় বামফ্রন্টের আমলে চিরকুটেই হয়ে থাকবে। যাকে আমি এবার যেটাকে নিয়ে এখন কথা হচ্ছে, দেখুন আমি একটা জিনিস আমি জানি না, আমার তো ইডিতে চাকরি করার মতো মেধা নেই, নিশ্চয়ই ওনাদের কাছে এর কোনো ব্যাখ্যা থাকবে। কিন্তু 2022 সাল থেকে যে লোকটা জেলে বসে আছে আজকে 2026 সাল পর্যন্ত, সেই লোকটা কোন এমন প্রমাণ, সেই এসএসসির মামলায় হোক কি গরু পাচারের মামলায় হোক, যে মামলাতেই হয়ে থাক না কেন, কোন এমন প্রমাণ নিজের বাড়িতে সে সাজিয়ে রেখে দিয়েছিল যেটা আজকে 4 বছর পরে গিয়ে ওখান থেকে ইডি বাজেয়াপ্ত করবে? কোন এমন প্রমাণ ছিল যেটা এর আগে যখন ইডি ওখানে রেড করেছিল তখন হাতে পেয়েছিল, কিন্তু পেয়ে বললো না এটা আমি তো টেটের জন্য রেড করতে এসেছি, এটা তো এসএসসির প্রমাণ, এটা আবার 4 বছর পরে আসবে, এখন এখানে রেখে দিই বলে বাড়ি চলে গেল। 4 বছর পরে আবার ওটাকে আনতে গেছে। নিশ্চয়ই এর পেছনে নিশ্চয়ই কোনো একটা মানে কি বলবো, একটা কল্পবিজ্ঞানের কিছু একটা ব্যাখ্যা থাকবে, কিন্তু আমার খাটো বুদ্ধিতে এই ব্যাখ্যাটা মাথায় ঢুকছে না। দ্বিতীয় কথা হচ্ছে, আমি একটা কথা বলি এখানে, দেখুন যখন পার্থ চট্টোপাধ্যায় কেন কি তার আগেও যারা কুন্তল শান্তনু থেকে শুরু করে যারা বেল পেয়েছে, যখন সারদার মামলায় এই সুদীপ বন্দ্যোপাধ্যায় থেকে শুরু করে সবাই, কুণাল ঘোষ সবাই বেল পেত, প্রত্যেকবার তো বিজেপির পক্ষ থেকে এই কথাটাই বলা হতো যে ঠিক আছে এটা তো ফাইনাল মানে অ্যাকুইটাল নয়, এরা কেউ ছাড় পেয়ে যাচ্ছে না, বেল হয়েছে, এটা একটা লিগাল প্রসেস, কিন্তু ঠিক এরা একদিন শাস্তি পাবে। 5 বছরের একটা বাচ্চাও মনে করেন আজকে কেউ সারদার মামলায় আর কেউ শাস্তি পাবে? আমি বলছি নারদার মামলা, এরা বলে প্রমাণ লোপাট হয়ে গেছে, যে নারদার ভিডিওর কোন প্রমাণটা লোপাট হয়েছে? একমাত্র বিজেপির ইউটিউব চ্যানেল ছাড়া আর তো কোনো জায়গা থেকে নারদার ভিডিও লোপাট হয়নি। নারদার ভিডিওর প্রমাণ লোপাট না হওয়া সত্ত্বেও বলুন তো, সুলতান নামে সুব্রত মুখার্জিরা যে মারাই গেল, তারা এখন আইন শাস্তি ধরাছোঁয়ার উর্ধ্বে চলে গেছে। কোন শাস্তিটা হবে নারদায়, কোন শাস্তিটা হবে সারদায়? আজকে সুদীপ্ত সেন পর্যন্ত, সে আজকে মোদি যখন দাঁড়িয়ে হলদিয়ায় ভাষণ দিচ্ছেন যে আমরা তৃণমূলের চোরেদেরকে শাস্তি দেবো, সেই সময় সুদীপ্ত সেন জেলে ব্যাগ গোছাচ্ছে। মোদির ভাষণ শেষ হলো, সুদীপ্ত সেন জেলারকে বললো নিন দরজাটা খুলে দিন, মোদি ভালো ভাষণ দিয়েছে, এবার আমি বাড়ি যাবো। জেলের দরজা খুলে গেল, সুদীপ্ত সেন বাড়ি চলে গেল। সুতরাং দেখুন, আমি একটা পরিষ্কার কথা বলছি, আমার কথাটাকে এইটা বলেই শেষ করছি, এত কিছুর পরও যে মানুষ মনে করবেন যে বিজেপিকে আমি এই কারণে ভোট দেবো
কেননা বিজেপি সাম্প্রদায়িক, বিজেপি মুসলমানদেরকে খুব জব্দ করবে। আমি চাই বিজেপি মুসলমানদেরকে জব্দ করুক, তাই আমি বিজেপিকে ভোট দেবো। তিনি বিজেপিকে ভোট দিন, আমাদের তাকে বলার কিছু নেই। কিন্তু ওই বিজেপি জিতে ডেভেলপমেন্ট করবে আর বিজেপি জিতে তৃণমূলের চোরেদেরকে শাস্তি দেবে, দয়া করে এই আশা করে বিজেপিকে ভোট দেবেন না। ওরা 12 বছর সময় পেয়েছিল, একদম, করার কে থাকলে কাকে করতে পারতো, ভোট ওরা দেবে করেনি। সেটা তো সময়ই বলবে। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।